আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ স্বাগতম। আজকে আমরা এমন একটা জার্নিতে বের হচ্ছি যা শুরু হবে আমাদের বসার ঘরের পরিচিত সেই টেলিভিশন স্ক্রিন থেকে আর শেষ হবে একেবারে মহাবিশ্বের দূরতম প্রান্তে গিয়ে। মানে পপ কালচার আর গভীর বিজ্ঞানের এমন এক দুর্দান্ত সংমিশ্রণ আমরা আজ দেখতে যাচ্ছি যা সত্যিই আপনাকে অবাক করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, জনপ্রিয় সিটকম দ্য বিগ ব্যাং থিওরি আপনারা যারা দেখেছেন তাদের মনে কখনো না কখনো কি এই প্রশ্নটা উকি দেয়নি? রেডিটের একজন কৌতূহলী ব্যবহারকারীও ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। এই যে সিরিজের চরিত্রগুলো অনর্গল সব জটিল বৈজ্ঞানিক টার্ম ব্যবহার করে, হোয়াইট বোর্ডে বিশাল বিশাল সমীকরণ লেখে, এগুলো কি আসলেই সত্যি, নাকি স্রেফ আমাদের দর্শকদের শোনানোর জন্য বানানো কিছু ভারী ভারী শব্দ? এই কৌতূহল মেটাতেই তো আমাদের আজকের এই আয়োজন। তো চলুন প্রথমেই আমরা আমাদের প্রথম অধ্যায় ঢুকে পড়ি, সিটকম সায়েন্স, সত্য নাকি কল্পকাহিনী। চলুন দেখে নিই এই হাসির পেছনে আসলে কতটা সত্য লুকিয়ে আছে। ঠিক আছে, চলুন একটু গভীরে যাওয়া যাক। সিরিজের বৈজ্ঞানিক ভিত্তিগুলো আসলে কতটা মজবুত সেটা জানলে আপনারা হয়তো রীতিমতো চমকে যাবেন। হলিউডের এই চাকচিকের আড়ালে কিন্তু সত্যি একেবারে খাঁটি বিজ্ঞান লুকিয়ে আছে। জানেন কি, এর চিত্রনাট্যের প্রতিটি পর্ব ইউসিএলের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড ডেভিড সল্টসবার্গ খুব নিখুঁতভাবে পর্যালোচনা করতেন। তিনি নিশ্চিত করতেন যেন পদার্থবিজ্ঞানের সূত্রগুলোতে কোনো ভুল না থাকে। আর শুধু তাই নয়, অ্যামি চরিত্রে অভিনয় করা মাইম বিয়ালিকের কিন্তু বাস্তব জীবনেই নিউরোসায়েন্সে ডক্টরেট ডিগ্রি রয়েছে। তার মানে পর্দায় আমরা ওই যে হোয়াইট বোর্ডগুলো দেখি, সেগুলোর সমীকরণ বেশিরভাগ সময়ই একেবারে নিখুঁত এবং সত্যিকারের গবেষণাপত্র থেকে নেওয়া। দারুণ না ব্যাপারটা? তবে আপনারা তো জানেনই, যেহেতু এটা একটা টিভি শো, তাই মাঝে মাঝে একটু আধটু সৃজনশীলতার আশ্রয় নিতেই হয়। সিরিজের লেখকরা যখন এমন একটা তত্ত্ব খুঁজছিলেন যা শুনলে মনে হবে সেটা নোবেল পুরস্কার পাওয়ার মতো বড় কিছু, তখন তারা ডক্টর সল্টসবার্গের কাছে যান। পদার্থবিজ্ঞানে সুপারসিমেট্রি বা অতি প্রতিসাম্য বলে কিন্তু একটি বাস্তব ধারণা রয়েছে, কিন্তু এটাকে দর্শকদের কাছে আরও নতুন আর আকর্ষণীয় করে তোলার জন্য তারা এর সাথে অ্যাসিমেট্রি শব্দটা জুড়ে দেন। আর এভাবেই তৈরি হয় সুপারসিমেট্রি নামের একটা কাল্পনিক অথচ ভীষণ বাস্তবসম্মত তত্ত্ব। ভাবুন একবার, সৃজনশীলতা আর বিজ্ঞানের কি অসাধারণ এক ব্লেন্ডিং। এবার আমরা ফিকশন থেকে একটু ফ্যাক্টের দিকে তাকাই। আমাদের দ্বিতীয় অধ্যায়, আসল বিগ ব্যাং থিওরি, মহাবিশ্বের ভৌত তত্ত্ব। চলুন এবার মহাবিশ্বের উৎপত্তির সেই আসল গল্পটা একটু বোঝার চেষ্টা করি, যেখান থেকে মূলত এই শোটা তার নাম পেয়েছে। বিগ ব্যাং শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে হয়তো একটা বিশাল বিস্ফোরণের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তা নয়। এটি স্রেফ কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না। এটি হলো স্পেস বা মহাশূন্যের ক্রমাগত এক প্রসারণ। তত্ত্ব অনুযায়ী একদম শুরুর দিকের মহাবিশ্ব ছিল অতি পারমাণবিক কণার প্রচণ্ড ঘন আর উত্তপ্ত প্লাজমার একটা অস্বচ্ছ কুয়াশার মতো। আর সেই অবিশ্বাস্য রকমের উত্তপ্ত অবস্থা থেকেই মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে, ধীরে ধীরে শীতল হয় এবং আজকের এই বিশাল রূপ ধারণ করে। তৃতীয় অধ্যায়, ওলবার্সের প্যারাডক্স সমাধান। আচ্ছা, রাতের আকাশ অন্ধকার কেন থাকে, এটা নিয়ে কি কখনো ভেবেছেন? মহাবিশ্বের এই প্রসারণের ধারণাটা কিন্তু একদিনে আসেনি। এর পেছনে রয়েছে অনেক দিনের গবেষণা আর ঊনবিংশ শতাব্দীর একটি বিখ্যাত প্যারাডক্স বা বৈপরীত্য, যা সে সময়কার বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এই ধাঁধাটাই ওলবার্সের প্যারাডক্স নামে পরিচিত। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো, এটি গাণিতিকভাবে একটি অসম্ভব পরিস্থিতির চিত্র আমাদের সামনে তুলে ধরে। ধরুন, মহাবিশ্ব যদি অসীম হয় আর এর সব জায়গায় যদি সমানভাবে অসংখ্য নক্ষত্র ছড়িয়ে থাকে, তাহলে আকাশের যে কোনো দিকে তাকালেই তো আপনার দৃষ্টি কোনো না কোনো নক্ষত্রের ওপর গিয়ে পড়ার কথা, ঠিক? দূরত্বের কারণে নক্ষত্রের আলো হয়তো একটু কমতে পারে, কিন্তু সমকেন্দ্রিক শেল বা স্তরের পরিমাণ বাড়ার কারণে আলোর পরিমাণ তো একই থাকার কথা। সেই গাণিতিক হিসাব ধরলে পুরো রাতের আকাশটা সূর্যের মতো অন্ধ করে দেওয়ার মতো উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি বাস্তবে তা হয় না। তাহলে রহস্যটা কি? এই প্যারাডক্সের দারুণ সমাধানটা লুকিয়ে আছে মহাবিশ্বের প্রসারণের মধ্যেই। এখানে লক্ষ্য করলে দেখবেন, গ্যালাক্সিগুলো যে শুধু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তা কিন্তু নয়, বরং স্পেস বা শূন্যস্থান নিজেই প্রসারিত হচ্ছে এবং গ্যালাক্সিগুলোকে তার সাথে টেনে নিয়ে যাচ্ছে। স্পেসের এই প্রসারণের কারণে দূরবর্তী নক্ষত্র থেকে আসা আলোটাও প্রসারিত হয়ে যায়, যার ফলে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় এবং তা আমাদের চোখের অদৃশ্য হয়ে পড়ে। আর ঠিক এই চমৎকার কারণেই রাতের আকাশ এত উজ্জ্বল হওয়ার বদলে আমাদের কাছে অন্ধকার দেখায়। এরপর আসি আমাদের চতুর্থ অধ্যায়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সৃষ্টির প্রতিধ্বনি। প্রসারণের এই তত্ত্বটা তো আমরা বুঝলাম, কিন্তু বিগ ব্যাংয়ের কোনো বাস্তব ভৌত প্রমাণ কি সত্যিই আমাদের কাছে আছে? উত্তর হলো হ্যাঁ, একেবারেই আছে। আর সেটা হলো আদি সৃষ্টির সেই উত্তপ্ত অবস্থার রেখে যাওয়া এক মহাজাগতিক প্রতিধ্বনি বা রেলিক রেডিয়েশন।
এর ইতিহাসটা কিন্তু একেবারে সিনেমার মতো। 1948 সালে রাল্ফ আলফা এবং রবার্ট হারম্যান গাণিতিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন যে বিগ ব্যাংয়ের একটি বিকিরণ বা রেডিয়েশন পুরো মহাবিশ্বে ছড়িয়ে থাকা উচিত। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল 1964 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন যখন একটা রেডিও অ্যান্টেনা নিয়ে কাজ করছিলেন, তখন তারা সম্পূর্ণ দুর্ঘটনাবশতই বিকিরণটা আবিষ্কার করে বসেন। পরবর্তীতে মহাকাশে সিওবি, WAMP এবং প্ল্যাঙ্কের মতো স্যাটেলাইটগুলো পাঠিয়ে এই বিকিরণের অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত ম্যাপ তৈরি করা হয়েছে। সেই আদি উত্তপ্ত অবস্থা থেকে মহাবিশ্ব আজ এতটাই শীতল হয়েছে যে এই ব্যাকগ্রাউন্ড বিকিরণের বর্তমান তাপমাত্রা মাপা হয়েছে অবিশ্বাস্যভাবে নির্দিষ্ট একটি সংখ্যায় 2.725 কেলভিন। এই তাপমাত্রাটা আসলে পরম শূন্য তাপমাত্রার খুব কাছাকাছি একটা হিমশীতল অবস্থা। মহাবিশ্বের আদির সেই প্লাজমা যে কতটা নিখুঁতভাবে শীতল হয়েছে, এই ছোট্ট সংখ্যাটিই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরেছে যে কিভাবে তত্ত্ব আর বাস্তব ডেটা একদম খাপে খাপে মিলে যায়। এই গ্রাফ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে যে ডেটা পরিমাপ করেছেন তা আদি মহাবিশ্বের ব্ল্যাক বডি রেডিয়েশনের তাত্ত্বিক থার্মাল কার্ভ বা বক্ররেখার সাথে একেবারে নিখুঁতভাবে মিশে গেছে। মানে বিন্দুমাত্র কোনো বিচ্যুতি নেই। এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি আসলেই একটি অত্যন্ত ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকেই হয়েছিল। এবার আসা যাক আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়ে। আজ মহাজাগতিক ইতিহাস অন্বেষণ আমরা কিভাবে নক্ষত্রদের ম্যাপ তৈরি করে চলেছি। দেখুন, বিগ ব্যাং আর এই মহাজাগতিক টাইমলাইন বোঝাটা কিন্তু শুধু অতীতের কোনো গল্প শোনানোর জন্য নয়, এটি আমাদের বর্তমানের গবেষণারও একটা বিশাল অংশ। আধুনিক জ্যোতির্পদার্থবিজ্ঞান মহাবিশ্বের অতীতের দিগন্তগুলোকে এখন আরও স্পষ্ট করে তুলছে। যেমন ধরুন, হাবল স্পেস টেলিস্কোপের এক্সট্রিম ডিপ ফিল্ড এমন কিছু গ্যালাক্সির আলো ধারণ করেছে যা কিনা 13.2 বিলিয়ন বছর পুরনো। ভাবা যায়? নতুন প্রজন্মের টেলিস্কোপগুলো এখন মহাবিশ্বের সেই কসমিক ডন বা মহাজাগতিক ভোরের সন্ধান করছে, যখন প্রথম নক্ষত্রগুলো সবেমাত্র জ্বলে উঠেছিল। আর এর চেয়েও অনুপ্রেরণাদায়ক ব্যাপার হল, এই বিশাল গবেষণায় এখন আর শুধু বিজ্ঞানীরাই সীমাবদ্ধ নেই। 650 জনেরও বেশি সাধারণ মানুষ নাসার বিভিন্ন প্রজেক্টের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে সরাসরি বৈজ্ঞানিক গবেষণাপত্রের সহরচয়িতা হয়ে গেছেন। আর এটাই হলো সবার জন্য মহাবিশ্বকে জানার এবং এর অংশ হওয়ার এক অভূতপূর্ব সুযোগ। শুধু তথ্য পড়া বা শোনার মাঝেই সীমাবদ্ধ না থেকে আপনিও কিন্তু চাইলে নাসার রেডশিফট র্যাঙ্গলার এর মতো সিটিজেন সায়েন্স প্রজেক্টে যুক্ত হয়ে দূরবর্তী গ্যালাক্সির আলো বিশ্লেষণ করতে পারেন। একবার ভেবে দেখুন তো, মহাবিশ্বের এই মানচিত্র তৈরিতে আপনি নিজে যদি সরাসরি অংশ নেন, তাহলে সৃষ্টির শুরু থেকে লুকিয়ে থাকা আর কোন কোন অজানা রহস্য হয়তো আপনার হাত ধরেই উন্মোচিত হতে পারে। এই রোমাঞ্চকর মহাজাগতিক যাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।